বিয়ে হয়ে গেছে বলে যে আমার ইচ্ছাগুলো আমার ড্রিমগুলো মরে গেছে এমন কিচ্ছু না। তোমার মনে সে জেদটা তোমার থাকে আগের মতোই, বিয়ে থাকে যেমন তোমার ছিল সেরকম যদি থাকে, তাহলে সে তোমার বিয়ে হোক বা তুমি অন্য কোথাও চলে যাও বা যা কিছু হয়ে যায়, কেউ সেটা চেঞ্জ করতে পারবে না যদি তুমি নিজে চেঞ্জ না করতে চাও নিজের মাইন্ডসেটকে। আই এম প্রাউড অফ ইউ। এই কথাটা আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে বলতে চাই। মেয়েদেরকে দুর্বল হলে চলে না, ভালোভাবে ভদ্রভাবে ভদ্র ভাষায় কথা জবাব দিতেই হবে। তুমি যত ডেবে থাকবে তোমাকে তত মানুষ দাঁড়িয়ে যাবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আমি এখন মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন আমি বিছানা গুছাবো, কারণ ও তাড়াতাড়ি উঠে গেছে আজকে। তো একবারে বিছনা ফিছনা উঠিয়ে তারপর বাড়িঘর ঝাড়ু মেরে যাবো স্নান করতে। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, কিপ ওয়াচিং। একটা ব্যাড নিউজ দিতে চাই তোমাদেরকে। অ্যাকোয়ারিয়ামে মাছ দেখিয়েছিলাম না, দুটো মাছের মধ্যে একটা মাছ কালকে রাত্রে মরে গেছে। খুবই খারাপ লাগলো দেখে। আর এগুলো মাছে না আয়ু বেশি দিন থাকে না, মরে যায় তাড়াতাড়ি। আর আরেকটা মাছ আছে ওটাও মানে মরে যাবে, একদম ভালো না। ও মানে কেমন একটা করছে, ওরকম ভালোভাবে চলাফেরা করছে না, ওও মরে যাবে। তাও তোমাদেরকে দেখাই, পরে দেখাচ্ছি। আমি আগে স্নান টান করে আসি, তারপর তোমাদেরকে দেখাবো। অনেক পরে বলবো বলে বাইরে চলে গেছিলাম ঘর ঝাড়ু মারতে। এখন এসে অ্যাকোয়ারিয়ামটা দেখলাম এই মাছটা বোধহয় মরে গেছে। দাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, নেই একটা মাছ নিয়ে, আর এই যে আরেকটা মাছ আছে। একটা মাছ তো কালকেই মরে গেছে। তো এই যে আরেকটা মাছ ছিল দেখো উপরে ভেসে আছে, দেখতে পাচ্ছ কিনা? এই যে এটাও মরে গেছে। আর হাজবেন্ড আসুক বাথরুম থেকে, ওকে এটাকে বার করতে হবে। এই অ্যাকোয়ারিয়ামটা এখন আর ঘরে রাখা যাবে না। কালকে মানে বর্দি বলেছে যে অ্যাকোয়ারিয়ামে মাছ মরে গেলে আর ওই অ্যাকোয়ারিয়ামটা ঘরেও রাখতে হয় না, খারাপ হয়। তো এখন অ্যাকোয়ারিয়ামটা বাইরে রাখতে হবে। ভালো লাগছে না এরকম ভাবে মরে গেল। এগুলো কেন যে আনতে লাগে ওর? ঘরে থাকবে, তারপরে এভাবে ঘরে থেকে মরে গেলে বহুত খারাপ লাগে জিনিসগুলো চোখের সামনে। চলো বিছনাটা উঠিয়ে নিই, টাইম নেই, অনেক টাইম হয়ে গেছে, এমনি উঠতে দেরি হয়ে গেছে। চলো কাজ টাজ করে তোমাদের সাথে কথা হচ্ছে, একবার ফ্রেশ হয়ে আসি। আমি বাসি বিছনা উঠিয়ে ঘর ঝাড়ু মেরে বিছনাতে বসে আছি। পেট বহুত ব্যথা করছে, কালকের থেকে তোমাদেরকে বললাম আমি পেট ব্যথা করছে, শরীরটা ভালোই লাগছে না দুদিন ধরে। কি হয়েছে? আসো বিছনা আসো, শোনো আসছে কি কি হয়েছে, কাঁদে কেন? আমাকে ডলিও ফোন করেছিল। তো এই শোনো, এটা কাকাই হিসাব করে এটাতে। শোনো, এম করে না, কাকাই হিসাব করে ওটাতে। শোনো এই যে তবে তোমাকে কিন্তু ধরে নিয়ে যাবে কিন্তু। হ্যাঁ, মাছ তো মরে গেছে, মাছ নাই। শুনো, মাছগুলো আছে না কালকেই মরে গেছে। নাই, দেখো তুমি, নাই। এখনো স্নান করিনি, বাসি বিছনা ছেড়ে ওইখানে বসে আছি। তোমাদেরকে বললাম আমি কালকের থেকে পেট খুবই ব্যথা করছে, এখনো কমেনি সেরকম ভাবে। কালকে বেশি করছিল, আজকে কমই আছে। তো আর শরীরটাও কেমন ভালো লাগছে না কালকের থেকে। শিবরাত্রিটা যাওয়ার পর থেকে শরীরটা একদমই ভালো লাগছে না। এই শোনো, কি নিচ্ছিস এগুলা? ও এক ঘরে তুত্তুর করতে থাকে। আর শোনো এসেই বলছে মাছ, দুটো মাছই মরে গেছে, এই জন্য আরো খারাপ লাগছে। মানে ঘরের মধ্যে চোখের সামনে এগুলো ভালো লাগে না। যাই হোক, তো এই শোনো, কি যেন নিয়ে গেল ঘর থেকে। তো গাইজ আমার স্নান হয়ে গেছে, মাত্র স্নান করে আসলাম। আজকে মেজদি বড়দি ওরা যাবে মন্দিরে ঘুরতে। মানে আমার একটা দিদি এসছে, মানে
মাসি শাশুড়ির মেয়ে, তো ওর সাথেই যাবে ওরা সবাই মিলে। আমি যাব না, কারণ শরীরটা ভালো না, সেই জন্য আমি যাচ্ছি না, ওরাই যাচ্ছে। এত জট লাগে চুলে আমার। দু বছর হয়ে গেছে চুল স্ট্রেট করিয়েছিলাম, আর করাবো না স্ট্রেট। আমার চুল ন্যাচারালি আগেও একটু স্ট্রেটই ছিল। আমি মুখে সেরকম ক্রিম লাগাই না, তোমাদেরকে আমি ব্লগে বলেইছি, বাস এটা লাগাই। স্নান করে এসে আমি এটাই লাগাই ক্রিম হিসাবে, ভালো লাগে এটা কেন বল। আমার মুখটা অনেক ড্রাই, সেজন্য এটা লাগালে মুখটা অনেক সফট সফট লাগে, অতটা ড্রাই না যেরকম বললাম। বাস অ্যালোভেরা জেলটা আমার খুব পছন্দ। কালো কালো লাগছে আমাকে, মেন কথা শরীর ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না। লিপ বাম, এই যে লিপ বাম মানে এটাই ভেসলিন। আর ভেসলিনের মধ্যে আমি একটা কাজ করেছি, ভেসলিনের মধ্যে বিটের রস দিয়ে দিয়েছিলাম, এর জন্য কালারটা এরকম হয়ে গেছে দেখো। কেমন হয়ে গেছে হয়ে গেছে আমার। সো এখন যাই একটু রান্নাঘরে, জল খাবো, রান্নাবাড়ি দেখি একটু। আর মেজদি রান্না করছে, তো ওখানে যাই একটু, আর তোমাদের সাথে পরে কথা হচ্ছে, টাটা। তো দেখতে দেখতে এখন দুপুরই হয়ে গেছে, 1:30 বাজে। আর তোমাদেরকে আমি বলেইছিলাম যে আমার মেজদি বড়দি ওরা যাবে হচ্ছে ঘুরতে মানে মন্দিরে যাবে বললো, মানে আমার মাসি শাশুড়ির মেয়ে এসেছে, আমার দিদি, তো সে ওর সাথেই যাবে। আমি তো যাব না, আমার শরীর ভালো না, তো সেজন্য যেতে পারবো না। আর হচ্ছে 1:30 বাজে, এখন ভাত খাবো, তো অল্প পরে বাড়ি ফাঁকা হয়ে যাবে আবার। আর কালকে ব্লগটা আমি ইউটিউবে ছেড়েছি, এখানে কপিরাইট ক্লেম এসে পড়েছে, মানে আমাদের ঘরের ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, তো সেই গানের জন্যই কপিরাইট এসে পড়েছে। সেই কপিরাইটটা সরানোর চেষ্টা করছি, কিন্তু সরছে আর না, ভালো লাগে না। তো যাই হোক, এখন যাই ভাত খাবো। কোন ভাবনায় চলে যাই ফট করে, চলো ভাত খেয়ে আসি। চুলটা আগে বাঁধবো, ইস অন্ধকার, লাইট জ্বালাই। মোবাইলটা সেরে এখন আমি চুলটা বেঁধে নিই, তারপর যাবো ভাত খেতে। যাই এখন রান্নাঘরে, খাবো ভাত। বেগুন ভাজি আছে, ডাল আছে, আর বেগুন দিয়ে একটা তরকারি। চলো ভাতটা বেড়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে ভাত,
বেগুন ভাজি, ডাল, আর এটা বেগুন দিয়ে মেজি কী বা বানিয়েছে, এটা নাম আমি জানি না। খেয়ে দেখবো কেমন। আজকে আমি এটা আমি ফার্স্ট টাইম খাবো আজকে। আমি জানি না কেমন খেতে, খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে, ঠিক আছে? আমাকে নিবা না? আমাকে নিয়ে যাবে না? না, তুমি তো প্রতিদিন যাও, আমাদেরকে তো নাও না। হ্যাঁ, আমি প্রতিদিন কোথায় যাই? কে নিয়ে যাবো না আজকে? আমি প্রতিদিন কোথায় যাই? আমি তো সারাদিন ঘরেই থাকি। মন্দিরে। মন্দিরে যাই আমি প্রতিদিন। হ্যাঁ। তাই আমাকে নিবা না? আমাকে ছাড়াই চলে যাবা? হ্যাঁ। আমি কানবো তাহলে ছাড়াটা দিন। আমার তো শরীরও ভালো না সোনা, তুমি এরকম করে বললে আমাকে। তুমি তো প্রতিদিন যাও, আমি কোনোদিন তো যাব। তোমার আমাকে নিয়ে যেতে ইচ্ছা করছে না? না। ঠিক আছে, আমি কথাই বলবো না কারোর সাথে, সবার সাথে কাটতি আমার। হ্যাঁ, আর বুনুও আমার লগেই থাকবে। যাও গা তাহলে, টাটা 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 টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বড়দিয়ার মেজে যাবে ঘুরতে। সোনা এসেছে, তারাও দেখায়। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হাত, কোথায় যাচ্ছ? বেরু বেরু যাচ্ছ? হ্যাঁ, বেরু বেরু যাচ্ছ? আমাকে নিবে না? নিবে না আমাকে? আমাকে নিবে না? দিদিও নিবে না, তুমিও নিবে না? টাটা তাহলে, টাটা টাটা। কাটটি কাটটি, ডাকে তোমাকে, যাও ডাকে তোমাকে, যাও। বলো কি আর ঘরে? তো ওরা সবাই চলে গেছে, ভাই ফোনে কথা বলছে। যাই হোক, তো ওরা সবাই চলে গেছে এখন। তো এখন বাড়িতে আমি একা আছি, আর আমার দেওয়ার আছে ভাত খাচ্ছে রান্নাঘরে। তো ওইও ঘরে থাকবে না, ও ভাত খেয়ে ওর বন্ধুদের সাথে চলে যাবে। ও ছেলে মানুষ ঘরে থাকে না বেশি। যাই হোক, সে এত জোরে কথা বলে না ভাই। আর আমার না এমন একটা, দাও তো ফোনে কথা বলা বন্ধ করে তাকে কথা বলছি। সবার লাইফে একটা এম থাকে, তাই না? বাট আমার লাইফে এম কি জানো? না আমি এটা বলবো যে আমি টিচার হতে চাই বা আমি ডক্টর হতে চাই, না। আমার লাইফে একটাই এম এখন, টাকা কামাতে চাই, অনেক টাকা কামাতে চাই, অনেক। কিন্তু সৎ পথে থেকে, খারাপ কাজে না, ভালো কাজ করে টাকা কামাতে চাই। আর এটা ভেবো না যে আমি ইউটিউব করি টাকা আর্নিংয়ের জন্য। হ্যাঁ, অবভিয়াসলি এটা আছে টাকা আর্নিংয়ের জন্য, বাট আমি বেশি যেটার জন্য করি, যেটা মেইন রিজন, মেমোরিজের জন্য। আমি খুব ভালোবাসি আমার ছোট্ট ছোট্ট জিনিসগুলো, মেমোরি হয়ে থেকে যাবে। আমি সহজে কোনো ফটো ডিলিট করি না, সহজে কোনো ভিডিও ডিলিট করি না, তাহলে গুগল ড্রাইভে সেভ করে রেখে দিই। আমার খুবই ভালো লাগে। তাও তো আমি বাচ্চাটা একটু বন্ধ করে আসি, সাউন্ড আসছে। তো যেটা বলছিলাম, আমার এই মেমোরি জিনিসগুলো খুব ভালো লাগে। মানে ইন ফিউচার যখন আমার আরও এজ বাড়বে, যখন আমি আরও বড় হয়ে যাব, অনেক কিছু হয়ে যাবে, এগিয়ে যাবে লাইফটা, তো তখন এই জিনিসগুলোকে দেখতে পারবো, ক্যাপচার্ড হয়ে থাকবে না সব কিছু। তো ভালো লাগে এগুলো জিনিস। আর হ্যাঁ, যেটা বলছিলাম ড্রিমের কথা, আমি এটার জন্য ইউটিউব করি, মেমোরিজটা থেকে যায় এটার জন্য বেশি। আর হ্যাঁ, আর্নিং করতে পারলে তো কে না খুশি হবে। আর আমি তো চাই আর্নিং করতে, আর্ন হোক, আমার টাকা কিছু পাই ইউটিউব থেকে, যদি হয় ইনফিউচার, হলে হবে, না হলে নেই। আমার কোনো মনে সেটা নেই যে হতেই হবে। আর
যেটা হচ্ছে যে আমি বললাম যে অনেক টাকা কামাতে চাই, এটা আমার ড্রিম। হ্যাঁ, এটা আমার ড্রিম। ইন্ডিপেন্ডেন্ট হতে কে না চায়? বিয়ে হয়েছে তো কি হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট এখনও হওয়া যাবে। বিয়ে হয়ে গেছে বলে যে আমার ইচ্ছাগুলো, আমার ড্রিমগুলো মরে গেছে, এমন কিচ্ছু না। অনেকে বলে না যে বিয়ে হয়ে গেলে নাকি মনের ইচ্ছাগুলো, লাইফের ড্রিমগুলো সব নষ্ট হয়ে যায়। তো একদমই না, এই কথাটা আমি একদমই মানি না। কারণ তুমি যদি তোমার মনে সে জেদটা তোমার থাকে আগের মতোই, বিয়ে আগে যেমন তোমার ছিল সেরকম যদি থাকে, তাহলে সে তোমার বিয়ে হোক বা তুমি অন্য কোথাও চলে যাও বা যা কিছু হয়ে যায়, কেউ সেটা চেঞ্জ করতে পারবে না যদি তুমি নিজে চেঞ্জ না করতে চাও নিজের মাইন্ডসেটকে। তো আমি চেঞ্জ করিনি, তাই আমারও সেই ড্রিমটা এখনও রয়ে গেছে। আগে ছোটোবেলায় খুব বলতাম আমি নার্স হবো, এটা আমার ড্রিম ছিল আগে, নার্স হবো। তারপর যখন একটু বড়ো হলাম, ক্লাস 8-9-এ যখন পড়ছি, তখন আমার ড্রিম হয়ে গেলো টিচার হবো। বাট এই স্টেজে দাঁড়িয়ে এখন আমার একটাই ড্রিম, টাকা। সৎ পথে থেকে টাকা কামাবো, অনেক টাকা কামাবো, এটা আমার ড্রিম। আদৌ হবে কি না হবে এটা আমি জানি না, চাই তো হোক। আর আরেকটা মানে ইচ্ছা কি বলবো, এটা আমার মানে আমি চাই একদিন আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলি যে তুই পেরেছিস, তুই করতে পেরেছিস, এটা এত ঝড় ঝাপটা একা পার করেছিস, একা লড়েছিস, কাউকে কিচ্ছু বুঝতে দিসনি, তুই নিজে ভেঙেছিস কিন্তু কাউকে ভাঙিসনি, এতটা এগিয়েছিস তুই তো নিজের জন্য। আই এম প্রাউড অফ ইউ। এই কথাটা আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে বলতে চাই, গর্ব করে বলতে চাই। জানি না এটা হবে কি হবে না, বাট আমি চাই এটা হোক। তো যাই হোক। আর একটা কথা, এই জেনারেশনে মেয়েদেরকে দাবানোর জন্য, এই জেনারেশনে কি সবসময় মেয়েদেরকে দাবানোর জন্য সবাই প্রস্তুত থাকে। তো মেয়েদেরকে দুর্বল হলে চলবে না। মেয়েদের নিজে কথা বলার, এমন বলবো না যে কারোর সাথে দুর্ব্যবহার করো বা কিছু, ভালোভাবে ভদ্র ভাষায় কথা জবাব দিতেই হবে। তুমি যত ডেবে থাকবে তোমাকে তত মানুষ দাবিয়ে যাবে। তো স্ট্রং হও, ভদ্রভাবে কথা বলবে, ভদ্র ভাষায় কথা বলবে, বুঝে শুনে কথা বলবে, মানুষ তোমাকে দাবিয়ে রাখতে পারবে না। এটাই। যাই হোক, কালকে ব্লগে সেরকম কিছু বলিনি না, আজকে আবার একটা এক্সপিরিয়েন্স থেকে অনেক কথা বলে দিলাম, তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদেরকে ভালো লাগে তোমাদের সাথে কথা শেয়ার করলে। এখন বিকালই হয়ে গেছে আর এতক্ষণ আমি শুয়েছিলাম। তো ওরা তো অনেকক্ষণ হয়েছে বেরিয়েছে, এখন আসেনি, এখন 5টা বাজতে যায়। তো এখন কাপড়গুলো তুলবো বাইরে থেকে। এতক্ষণ শুয়ে মোবাইলে দেখছিলাম আমি, তখন বাইরের কাপড়গুলো তুলে নিব, সন্ধ্যা হয়ে যাবে একটু পরে ভুলে যাব। আর পেট ব্যথাটা একটু কমেছে, বাকি একটু আছেই। আর একজন কমেন্ট করেছে আমাকে ইউটিউবে ব্লগ দেখে, না আমার ক্লোজ ফ্রেন্ড, খুব ইউটিউবে কমেন্ট করেছে আমার একজন ক্লোজ ফ্রেন্ড, বলল যে গ্যাস্ট্রিকের প্রবলেম কমে যাবে, খালি পেটে গুড় খেতে বললো আমাকে। তো থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য। আমার খুবই ভালো লাগে কেউ যদি এইভাবে কমেন্ট করে। আর আমি যতটুকু দেখছি আমার ক্লোজ ফ্রেন্ডগুলোই আমাকে কমেন্ট করছে। দাঁড়াও 1 মিনিট, এই কাপড়গুলো বারবার পরে যাচ্ছে, মোবাইল ধরতে পারছি না আমি। মিনিট। তো যেটা বলছিলাম, এভাবে আমাকে কমেন্ট করার জন্য অনেক থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগে দেখে, আমার খুব ভালো লাগছে যে আমার ফ্রেন্ডরা এখনও আমার কথা মনে করে, এখনও আমার খুব মনে করে ওদের কথা। যখন ওরা কমেন্ট করে তখন মনে হয় যে দেখা করি, কথা বলি,
কিন্তু হয়ে ওঠেনি। আই থিঙ্ক কোনো সময় যদি যখন বাড়িতে যাব তখন তো 1 মিনিট আমি কাপড়টা রেখে গেছে। তো যেটা বলছিলাম যে আমার ফ্রেন্ডরা আমাকে এভাবে কমেন্ট করে, আমার দেখে খুবই ভালো লাগে। আর আমি তোদেরকেই বলছি, তোরা তো আমার ব্লগ দেখিস, তাহলে কমেন্টও করিস, থ্যাংক ইউ তোদেরকে। কিন্তু তোরা আয় কোকরাঝাড়, আমার সাথে দেখা করতে আয়, আসতে তো পারিস নাকি, ঘুরতে আয়, কোনো ফেস্টিভ্যাল বা কোনো ওকেশনে আয় ঘুরতে। আমি তো বাড়িতে যাই, কিন্তু অনেক দিন হয়ে গেছে, লাস্ট আমি নভেম্বর মাসে গিয়েছি বাড়িতে, আর যাইনি। আর হচ্ছে তোমরা যারা যারা আমার ব্লগটা দেখো প্লিজ কমেন্ট করো, কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে, খুবই। আমি তোমাদেরকে জাস্ট ওয়ার্ডসে বোঝাতে পারবো না, মানে খুবই খুশি হই আমি। এখন ওই যে উঠান দিয়ে হাঁটাচলা করছি, আমাদের এলাকায় হাঁটাচলা করছি, কিন্তু আমি দাদা জুতা পরে চলে যাচ্ছি, নিজের জুতা ঘর থেকে পরে আসি তারপর। এই ঘরে একা একা আমার একদম ভালো লাগে না। ঘরে আসলাম, বাইরে একটু হাঁটাহাঁটি করবো আর তোমাদের সাথে কথা বলি। কাপড়গুলো আমি উঠিয়ে চাপড়া করে রেখেছি, রাম। তোমাদের সাথে কথা বলতে বলতে খেয়ালই নেই যে কাপড়গুলো আমি তারে মিলিয়ে নিই, পরে বলতে আর মেয়ে এসে আমাকে বকা দিবে না, বলবে। ওরা আমাকে সেরকম, মানে আমাদের তিনজনের সম্পর্কটা অন্যরকম, কোনো গালাগালি নেই, কোনো কিছু নেই, আর কি ফালতামিতে চলে যায়। আর কোনো কিছু ভুল করলে বলেও দেয়, আমি ঠিক করিনি। তারপর এগুলো ঠিক করে নিই, তবে তোমার সাথে কথা বলছি। ঠিক করে নিয়েছি, এখন আমি একটু রাস্তায় দাঁড়াবো আমার, কারণ বেশি ঘরে শুয়ে থাকলে না শরীর বেশি খারাপ করে। যতটুকু না তোমার শরীর খারাপ, সরি এভাবে উঠিয়ে আমি ব্লগ করতেই পারি না, যতটুকু না তোমার শরীর খারাপ করবে তার থেকে বেশি হবে শরীর খারাপ যত তুমি শুয়ে থাকি। তো একটু হাঁটাহাঁটি করি, তার আগে দেখি রাস্তায় কেউ আছে নি। রাস্তায় সেরকম কেউ নেই, পাড়ার কাকিমারা তো বসেই গেছে রাস্তায়। দাঁড়াও তোমাদেরকে দেখাই খালি। আর ওই যে দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকিমারা গল্প করছে, ওই যে আরও আছে ওখানে বসে, ঠিক আছে, আমি আর জুম করলাম না। তো এটা আমার দাদার বাইক, তো এই যে দাঁড়িয়ে আছি এখানে, দাঁড়িয়ে আর কি থাকবো, চলে যাচ্ছি। আর আমার যে পাশের বাড়ির ফ্রেন্ডটা আছে, ও টিউশন করাচ্ছে, মানে হচ্ছে কি জানো পড়াচ্ছে, বাচ্চাদেরকে পড়ায়, তো সেজন্য ওকে ডিস্টার্ব করলাম না। তখন ঘরে চলে যাচ্ছি আবার। এভাবে ক্যামেরা ধরতে হয়, এইভাবে, বাট এইভাবে মুখটা জুম করে রাখি আমি। ও আজকে ভেবেছিলাম আমি একটা গান শ্যুট করবো, ঠিক আছে, তো ভাবছি বাড়িতে কেউ নেই, তো ওই ফাঁকে একটা গান শ্যুট করে নিই। তো গান শ্যুট করতে গেছি, ছোটদা এসে পড়েছে, আর আমার খুব লজ্জা লাগে দাদাদের সামনে গান করতে, তো এসে আর করলাম না। একটা বাইক গেল মাত্র, 3 জন বসে আছে, 3 জন। কেন ভাই কেন একজন চালাতে পারিস না, সরি 2 জন চালাতে পারিস না, মানে পিছনে একজনকে বসিয়ে চালাতে পারিস না, দুজনকে নিয়ে চালাতে হবে, এত বিশেষ শখ, মানে 3 জন না চললে হয় না। অ্যাক্সিডেন্ট করার খুব শখ, নিজেও মরবি, দুজন নিয়ে মরবি আর কি। আর যারা স্পিডে গাড়ি চালায় তাদেরকে তো মানে দেখতে পারি না আমি। মানে যারা স্পিডে গাড়ি চালায় না, তাদের ফ্যামিলির কোনো চিন্তা আছে, জাস্ট হিরোগিরি করলেই হলো।
রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে সেটাই দেখলাম। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। গাইস এখন দাদা চলে গেছে, তো আমি এখন পারবো একটা গান শ্যুট করতে, কারণ আমার লজ্জা লাগছিল দাদা থাকছিল বলে। তো চলো একটা গান শ্যুট করে নিই ফটাফট। আমার গান শ্যুট করা কমপ্লিট, বেশিক্ষণ গাইনি, 2টো গান গেয়েছি, 1 টেক শেষ করেছি। ভালো হয়েছে কি না জানি না, সেটা তো যারা শুনবে তারাই বুঝবে, আমি তো বুঝি না। তো আর আমি ভেবো না যে আমি এটার জন্য গান গাই যে আমার গলা ভালো দেখে কনফিডেন্সে গান গাই, এটা না। আমার গান গাইতে খুব ভালো লাগে। আর দ্বারা আমি গান নিয়ে একটা জিনিস তোমাদেরকে শেয়ার করবো। তোমাদেরকে গান নিয়ে একটা জিনিস শেয়ার করবো বলছিলাম, তো জানালাটাকে বন্ধ করে নিলাম, সন্ধ্যা হয়ে গেছে, তো 5:30 বাজে, তো সেজন্য জানলাটা বন্ধ করে নিলাম আগে। তো যেটা বলছিলাম, আমি গান গাই এটার জন্য না যে আমি খুব কনফিডেন্স, আমার গানের মানে গলা খুব সুন্দর এর জন্য গান গাই, এমন না। আমি গানের প্রতি আমার আগ্রহ কবে থেকে জন্মেছে জানো? ক্লাস 6 থেকে। তার আগে আমার কোনো গানের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। তো ক্লাস 6 থেকে কেন বলছি সেটার কারণও বলছি আমি। মানে ক্লাস 6-এ থাকতে আমার একটা টিচার ছিল, গানের টিচার, মানে স্কুলে থাকতে গানের টিচার ছিল, নামটা বলেই দিই, সিদ্ধার্থ রয়। তো সেই স্যারটা আমাকে বলেছিলেন যে নেহা তোর ভয়েসটা খুব সুন্দর, তুই গান কর। তো সেখান থেকে আমার গানের প্রতি আগ্রহটা জন্মেছে আর কি। আর আমি কোনোদিন গান শিখেও নি, পরিস্থিতি এমন হয়তো ছিল যে গান শেখাটা হয়নি আমার, কিন্তু গড আমাকে যেটা গিফট করেছে এই ভয়েসটা, সেটাই অনেক আমার জন্য। তো ক্লাস 6 থেকে যখন আমার আগ্রহটা বেড়েছে, তখন থেকে স্যার যখনই কোনো প্রোগ্রাম হতো স্কুলে, গানের প্রোগ্রাম, তখনই স্যার আমাকে বলতো যে নেহা কর। তখন আমি করতাম। আর প্রত্যেকটা ক্লাস 6 থেকে ক্লাস 12 অবধি যত গানের প্রোগ্রাম হয়েছে সব করতে আমি পার্টিসিপেট করেছি, গান গেয়েছি। আর নিজে সাহস করে একলাও স্টেজে গান গেয়েছি আমি। জানি না কতদূর ভালো হয়েছে কিনা জানি না, বাট আমি কনফিডেন্স জুগিয়ে নিজে গান করেছিলাম। আর স্যার আমাকে সবসময় বলতো নেহা গান শিখ। কিন্তু গানটা শেখাই হলো না, কিন্তু গান শেখা হয়নি তো কি হচ্ছে, গানটাকে আমি ছাড়িনি। তো যাই হোক, আর যেন কি বলছিলাম, হ্যাঁ, আর স্যার কবে বুঝতে পেরেছে যে আমার ভয়েসটা সুন্দর, মানে আমাদের ক্লাস 1, 2, 3 থেকেও মানে প্রোগ্রাম হতো গানের। তো আমাদের সেকশন আলাদা আলাদা করা ছিল তখন আমাদের সময় তো আলাদাই ছিল। ক্লাস 5 পর্যন্ত আলাদা, তারপর 6 থেকে 10 অবধি আলাদা, আবার 11, 12 আলাদা। তো সেজন্য 1 থেকে 5 অবধিও টিচারটা ছিল না। 6 থেকে আমি পেয়েছি টিচারটাকে, মানে গানের টিচারটাকে। তো 1 থেকে 5 অবধি আমি ওই স্কুলে ছিলাম না, আমি আরেকটা স্কুলে পড়তাম। ক্লাস 4 অবধি আমি অন্য স্কুলে ছিলাম, তারপরে ওই স্কুলে আমি অ্যাডমিশন নিয়েছিলাম। যাই হোক, এত কথা বলি না, বুঝবে না তোমরা। তো যাই হোক, ক্লাস 5-এও একটা গানের প্রোগ্রাম হয়েছিল, আমার ফ্রেন্ডসরা গান গাইতো আমার সামনেই, বাট আমি কোনোদিন যাইনি, কারণ আমি জানতামই না যে আমি গান গাইতে পারি আদৌ না পারি না, তখন জানতাম না। বাট ক্লাস 6-এ যখন উঠলাম, সেই টিচারটাকে পেলাম, তখন গানের প্রোগ্রাম যখন হচ্ছিল, তখন স্যার আমাকে এমনি জাস্ট টেস্ট করার জন্য, আমার গলাটা টেস্ট করার জন্য, মানে স্যার হচ্ছে মানে আমরা গ্রুপে গান হচ্ছিল, তো গ্রুপের জন্য কোনো একটা মেয়ে দরকার ছিল, আরেকটা মেয়ে দরকার ছিল। সেজন্য স্যার মেয়েদের ভয়েস চেক করছিল যে কার গলা সুন্দর তাকে নেওয়া যাবে ক্লাস 6-এর, মানে মেয়েদের মধ্যে। তো সেখানে আমাকেও ডাক দিয়েছিল, তখন আমি গান গেয়েছিলাম। তখনই স্যার বলেছে যে তোর গলাটা খুব সুন্দর, তুই থাকবি। তখন থেকে মানে আমার আগ্রহটা জন্মেছে। তারপর থেকে সব কটা প্রোগ্রামে আমি পার্টিসিপেট করেছি। যাই হোক, এটাই শেয়ার করার ছিল। আর কি বলবো, চলো একটু পরে তোমার সাথে কথা বলছি। এখন আমি একটু কাজ আছে, করে নিই। এখন সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বাজে। তো এখনও বাড়িতে কেউ আসেনি, বাড়ি একদম ফাঁকা। তো আমি যাই নিজের একটু কিছু বানিয়ে খাই নিজের জন্য। তো চলো দেখি কি বানাই। যে এটার মধ্যে আটা, চিনি আর একটু জল দিয়ে গুলিয়ে নেবে। গুলিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, এটাকে গুলিয়ে নেবে সুন্দর করে। তারপর এভাবে তাওয়া বসিয়ে দেবে গরম করতে, তারপর এটা তেল দিবে, তারপর দাঁড়াও আমি দেখাচ্ছি বাকিটা। এত কিছু বললে বুঝবে না ভালো করে, তারপর বলছি। তারপরে কিছুই না, এভাবে যেটা
ছিল মিক্স করা আটাটা, সেটা এভাবে দিয়ে দেবে আর এভাবে গোল গোল ঘুরিয়ে ছড়িয়ে নেবে। তো এইভাবে গোল হয়ে যাবে তেলের উপরে, তারপরে এটাকে একটু হতে দিবে, তারপর তারা উল্টিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা কেমন দেখতে হবে। এই যে উল্টানোর পর দেখতে এরকমটা লাগবে। তো আমি তো বানাবো এখন চা দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে চাপটি, তো এটাই খাবো এখন। তো দাঁড়াও এটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে এখানে চা বসিয়ে দিয়েছি আর চাপটি আমার হয়ে গেছে। চা বানানো আগেই হয়ে গেছিলো, কিন্তু আমি যেহেতু অল্প করে চা বানিয়েছিলাম, ফট করে দাদা আসলো, তো দাদা বললো চা আছে, তো তখন আমি আর বলতে পারলাম না যে একটু আমার জন্য একটু করে বানিয়েছি। তো সেটাকে দাদাকে মানে যেটা বানিয়েছিলাম আগে সেটাই দাদাকে দিয়ে দিচ্ছি, আবার বসলাম আমি আমার জন্য। তো চলো বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে চাপটি আর এই যে চা, আর চাপটিটাকে একটু পোড়া পোড়া বানিয়েছি, আমার ভালো লাগে এভাবেই খেতে। আগে এভাবে খিদে পেলে মা আমাকে বানিয়ে দিত, আর আমাকে বলতো রান্না শিখিস না, রান্না শিখিস না, কে এভাবে খিদে পেলে সবসময় তোকে এইটা ওটা বানিয়ে দেবে। মা তো আমার ব্লগ দেখে, তো মাকে বলছি মা নিজেই বানিয়ে খেয়ে নেবো, কারোর দরকার নেই, ঠিক আছে? আর বাড়িতে গেলে তুমি তো আছোই, তুমি বানিয়ে দেবে। আর ততদিন আমি ঘরে আছি, ঘরে নিজে বানিয়ে খাবো যেটা খাওয়ার ইচ্ছা আছে, আর যেটা বানানোর ইচ্ছা করবে না সেটা হাজবেন্ড নিয়ে আসবে, ঠিক আছে মা? আর বাইরের হাবিজাবি এখন আমি খাওয়া বাদ দিয়ে দিয়েছি, চাউমিন মোমো এগুলো খাওয়া বাদই দিয়ে দিয়েছি, আর কেক বেকও খাওয়া বাদ দিয়ে দিয়েছি, গ্যাস্ট্রিকের প্রবলেম জানো, তো সেজন্য ঘরে বানিয়ে বানিয়ে খাই। আমি রুটি দাও আমাকে। আমি তোমাদের সাথে কথাই বলবো না, তোমার সাথে কথা বলবো না, বোনের সাথে কথা বলবো না। দুপুরে তোমরা কি ব্যবহার করে গেছো আমার সাথে, কাটটি করছি আমি তোমার সাথে। এক তো তুমি আমাকে নিয়ে যাও নাই, তুমি আর বোন আমাকে নিয়ে যাও নাই, তার মধ্যে আবার বলছো যে আমাকে যাইতে না। আমার এটাও খুব খারাপ লাগছে, এই জন্য আমি তোমাদের সাথে কাটটি করেছি। তুমি তো প্রতিদিন মন্দিরে যাও। কোথায় যাই আমি প্রতিদিন? আমি না ঘরেই থাকি সব সময়। তুমি তো ঘুম থেকে উঠে প্রতিদিন মন্দিরে যাও, আমাদেরকে তো নিয়ে যাও, আমরাও তো যাবো। ওই জন্য আমি ঘুমের থেকে উঠে মন্দিরে যাই প্রতিদিন? হ্যাঁ। ওরা তো পুজো দিতে যাই, আমি ঘুরতে যাই। তোমরা তো পার্কে গেছো আজকে, গেছো না পার্কে? ওই যে দাদা ভাই বলছে দেখা গেলাম। আমাকে নিয়েও যাও নাই, কাটটি। ওখানে তো খালি বাচ্চারা আর মারা গেছে। তা আমি যেতে পারবো না? আমি কি তাহলে? তুমি তো কাছে, তুমি তো মেয়ে, তুমি মা না তো। আমি মেয়ে? মা না? হ্যাঁ। মেয়ে মানুষ যেতে পারে না পার্কে? না, কারা কারা যায় তাহলে পার্কে? মারা বাচ্চারা। আমি কেন যেতে পারবো না? যেতে পারবো না। কেন যেতে পারবো না? পারবো না। কেন শুনি? তুমি তো প্রতিদিন মন্দিরে যাও, আমরা পার্কে থেকে ঘুরে আসছি, মন্দিরে গেছি। আর প্রতিদিন মন্দিরে যাই। বাচ্চাদের খেলনা আছে। তো পার্কে তো তোমাদের মারাও গেছে, আমি কেন যেতে পারবো না? ওইখানে তো বাচ্চারা খেলে, আর তুমি কি করবা গিয়া? তুমি কি খেলবা বাচ্চা বানিয়ে? তোমার মারা যে গেছে, তোমার মারা খেলছে ওখানে গিয়ে। চুড়াল 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 চুড়াল, আমার সাথে ঝগড়া করবা, কাটটি। মেকআপ করা দিবি বলছিস, তুই আমাকে মেকআপ করা দিচ্ছিস, তুই ছ্যাপ দিয়া কেন মেকআপ করা দিবি আমাকে? আগে বল, তুই আমাকে ছ্যাপ, তুই আমাকে ছ্যাপ দিয়ে কেন মেকআপ করে দিলি আগে এটা বল। এক তো তুই দুপুরবেলা, শোন এদিকে শোন, এক তো তুই দুপুরবেলা আমাকে নিয়ে যাস নি ঘুরতে, ঠিক আছে? তার মধ্যে তুই এখন আইসা তুই আমাকে ছ্যাপ দিয়ে মেকআপ করে দিচ্ছিস। একটা তোর উপরে আমি আগের থেকে রাগ আছে, তুই দুপুরবেলা কি বলি, তোমাকে আমি নিয়ে যাবো না, তুমি তো সবসময় যাও। আর শোন, এখন তোর উপরে এমনি রাখছি, তার মধ্যে তুই আবার কি করলি? এখন আমি আরো তোর সাথে কথা বলবো না, একদম মানে শয়তান হয়ে যাচ্ছে, একজন শয়তান হয়ে যাচ্ছে। চুড়াল
এখন বাজে 9টা। তো রান্নাঘরে গিয়েছিলাম, রান্নাবাড়ি এখনও স্টার্ট হয়নি, কারণ বর্দি ফোন করেছিল বর্দাকে। তো বর্দা কাজের থেকে আসার সময় মাছ নাহলে মাংস নিয়ে আসবে, তো যখন আনবে তখন রান্নাবাড়ি স্টার্ট হবে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো গাইজ এখন বাজে 10:30। তো রান্নাবান্না হচ্ছে, বর্দা যে বলেছিলাম যে মাছ এনেছে, তো মাছ রান্না হচ্ছে আজকে, লাউ দিয়ে মাছ রান্না হচ্ছে, তো বর্দি করছে সেটা। তো চলো দেখতে থাকো তোমরা। আর কি বলবো, এখন রাত্র হয়ে গেছে, 10:30 বেজে গেছে, তাহলে ভেবে নাও খাওয়া দাওয়া যে কখন হবে। তা বোধহয় কাজের থেকে আসার সময় পেস্ট্রি নিয়ে এসেছিলো, তো বর্দি দিয়ে গেল এই যে পেস্ট্রি। এখন এটা খাচ্ছি ভাত খাওয়ার আগে। এখন 10:40 বাজে, আমি পেস্ট্রি খাচ্ছি। মানে এখন আমি একা না, সবাই ঘরে সবাই খাচ্ছে। এখন বর্দা এনেছে সবার, আর আমাদের ঘরে কেউ কিছু আনলে সবার জন্যই আনা হয়। তো এখন সবাই এটা খাচ্ছে। দেখো এই ভাত খাওয়ার টাইমে সবাই এটা খাচ্ছে। তারপর আমাদের বাড়িতে এরকমই, যখন তখন যেটা সেটা। তো টেস্টি। আই থিঙ্ক আলুর সবজি দেওয়া আছে। খুব টেস্টি। চলো দেখতে থাকো তোমরা। এই যে এখানে মাছ ভাজি হচ্ছে, আর এখানে তরকারি, এটাও মাছের তরকারি। মাছ ভাজি করে করে একবারে দেওয়া হচ্ছে, কারণ তরকারি এখানে বসিয়ে দিয়েছে, আর এখানে মাছ ভাজি একসাথে করে নিচ্ছে, নাহলে দেরি হয়ে যাবে, যেহেতু 11টা বাজতে যায়। আর এটা লাউ দিয়ে তরকারি হচ্ছে মাছের। বর্দি করছেন রান্নাটা। ডিং 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 ডিং। আর এখানে মাছের তেলও আছে, এখানে পেঁয়াজ কেটে লঙ্কা কেটে রাখা হয়েছে। মাছের তরকারিটা হয়ে গেলে মাছের তেলটা বানানো হবে। আমার খাওয়া দাওয়া শেষ, এখন 12টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমি ব্লগটাকে এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা গাইস।